প্রিয় শিক্ষার্থীরা, বাংলা টু ইংরেজি একাডেমিক অনুবাদ সেশনে আপনাকে স্বাগত। আজকে আমাদের টপিক জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত ইস্যু সংক্রান্ত বিষয়াবলী। চলুন আমরা শুরু করতে পারি। প্রথম বাক্যটি, দূষণের যে রূপটি থেকে আমরা নগরবাসীরা কেউই মুক্ত নয় তা হচ্ছে বায়ু দূষণ ও শব্দ দূষণ। লক্ষ্য করুন, এই বাক্যটি লিখতে গিয়ে বা আমরা যখন অনুবাদ করব তখন সত্যি সমস্যার সম্মুখীন হব বা জটিলও মনে হতে পারে বটে। দেখুন, অনুবাদ করা একেবারে সরাসরি এটা কিন্তু আমি সবসময় নিষেধ করি। আপনি আপাতত দৃষ্টিতে কি বুঝলেন, কি মানে এই বাক্যটাকে অন্যভাবে বলা যায় কিনা, এরপর আপনি সহজবোধ্য উপায়ে অনুবাদ করবেন। এটাই মূলত আমাদের মূল লক্ষ্য। লক্ষ্য করুন, আপনার কাছে মনে হতে পারে কে সাবজেক্ট কে ভার্ব। জাস্ট আমি আপনাকে একটা কথা বলি, যেখানে যে অংশটা আছে আপনি সেখানে সেই অংশটা অনুবাদ করার চেষ্টা করুন আপাতত, তারপর আমি বুঝিয়ে দিচ্ছি। দূষণের যে রূপটি, মূলত দূষণের যে রূপটি বলতেই বোঝানো হয়েছে এটা হলো বায়ু দূষণ এবং শব্দ দূষণ। এই দুইটা থেকেই আমরা নগরবাসীরা মুক্ত নয়। বুঝতে পারলেন? এটাকে আমরা প্রায় চাইলে এই বাক্যটা আমরা ৭ থেকে ৮ রকম উপায় লিখতে পারি। কিন্তু আমাদের অত রকম উপায় দরকার নাই। সাধারণভাবে যেভাবে আমরা লিখি ওইভাবেই লেখার চেষ্টা করব। আচ্ছা, দূষণের যে রূপটি, এটা আমরা সরাসরি এখানে নাউন ফ্রেজ আকারে লিখে দিতে পারি প্রথমেই, যে the version or dimension or character, আর আমরা কি বলতে ফিচারও বলতে পারি, মানে রূপ বা দিক বা মাত্রা যেটাই আমরা বুঝি না কেন। অফ যুক্ত করে আমরা পলিউশন এখানে দিয়ে দিচ্ছি, অথবা ম্যানিফেস্টেশন। মানে আমি অথবা দিয়েছি, আপনারা আবার লেখার সময় অথবা দিয়েন না। আপনারা লেখার সময় যেকোনো একটা রাখবেন যতগুলো বললাম। আচ্ছা, অফ যুক্ত করে আমরা একটা নাউন ফ্রেজ তৈরি করব। পলিউশন। আমি বলেছি প্রথমে আমি একাডেমিকলি বলছি, এরপরে যদি আপনি না বুঝেন, জটিল মনে হয়, ওই জাতীয় বাক্যগুলোকে বা এই জাতীয় বাক্যগুলোকে খুব সহজে কিভাবে অনুবাদ করতে পারেন সেই ব্যাপারটা বলে দিব। আচ্ছা, এরপরে আমরা এখন সাহায্য নিব এই যে পলিউশন, এই পলিউশনের যেই রূপটা থেকে, যে রূপটা থেকে বোঝাতে এখন আমরা ব্যবহার করব মূলত একটি রিলেটিভ প্রোনাউন। তবে এই থেকে অর্থ দিতে আমাদের আবারও প্রিপোজিশন ব্যবহার করতে হবে। এইজন্য আপনাকে আগে বুঝতে হবে যে রিলেটিভ প্রোনাউনের সাথে কিভাবে প্রিপোজিশন যুক্ত করে দেওয়া যায় সেই ব্যাপারটা। আচ্ছা, ফ্রম হুইচ, মানে এখানে বোঝাচ্ছে ফ্রম হুইচ, মিনিং দ্যাট এই হুইচ বলতে এই ভার্সনকে নির্দেশ করেছে। যেটা থেকে, আমি কিন্তু বলেছি যে অংশটা যেখানে আছে সেখানেই আমরা অনুবাদ করব। আমরা নগরবাসীরা, তা না আমরা আপনি দিয়ে দেন এখানে আমরা, এরপরে নগরবাসীরা বলতে আরবান পিপল অর সিটি ডুলার্স হোয়াটএভার আপনি দিয়ে দিলেন। আচ্ছা, এটা আমি অবশ্য কমায়ের সাহায্যে দিয়েছি যে পজিটিভ হিসাবে, ইউ ক্যান কল ইট রাইট। ওকে, এখন আমরা লিখব কি, মুক্ত নয়। নেগেটিভ সেন্সে আমরা এখানে একটা লিঙ্কিং ভার্বের সাহায্য নিতে পারি। নট ফ্রি, মানে মুক্ত নয় এই সেন্স দেওয়ার জন্য। নট ফ্রি আমাদের কিন্তু মূল যে অংশটা হয়ে গেছে। এখন আমরা লিখব তা হলো বায়ু দূষণ এবং শব্দ দূষণ। এটা লেখার জন্য আমরা সাহায্য নেব আরো একটি লিঙ্কিং ভার্ব, ইজ the air pollution and noise pollution or sound pollution। এখন আপনার কাছে মনে হতে পারে আচ্ছা ইজ কোথা থেকে আসলো? অবশ্যই এখানে আরো দেয়া যায়। আচ্ছা, আমি একটু বলছি কিভাবে দেওয়া যায়। দেখুন, এই যে অংশটা এটা কিন্তু আমি অতিরিক্ত লিখেছি। মানে ফ্রম যুক্ত করে এই অংশটা লিখেছি আমি অতিরিক্ত। এই অংশটা অতিরিক্ত। জাস্ট একটু চিন্তা করুন কেন অতিরিক্ত? কারণ আমি বলেছি যে এই বায়ু দূষণের যে রূপটি, এরপরে আমরা বলেছি যে যেইটা থেকে আমরা নগরবাসীরা কেউ মুক্ত নয়। তার মানে এটা অতিরিক্ত। এখানে মূল বাক্যটা হচ্ছে এই, যে ভার্সন অফ পলিউশন। পলিউশনটা কি? তা হলো, মানে দূষণের যে ভার্সন তা হলো এয়ার পলিউশন এবং সাউন্ড পলিউশন। চাইলে আমরা একে প্লুরাল করে দিতে পারি। মানে ওই সেন্স দিতে, মানে যদি আপনি চান প্লুরাল করে দিতে পারেন। ম্যানিফেস্টেশন অর ক্যারেক্টার্স আর ক্যারেক্টারিস্টিক্স অর ফেসেস, ডাইমেনশনস, হোয়াটএভার অনেকগুলো দেয়া যেতে পারে। এরপর আপনি ভার্বটা প্লুরাল করে দিতে পারেন। মানে জাস্ট আমি বলছি আপনি কতভাবে উপস্থাপন করতে পারেন। যেমন ভার্সন গুলো, যেইগুলো থেকে আমরা
মূলত এটাই হওয়া দরকার ছিল। বাট এখানে যে দিয়েছে এই সেন্সে আমি জাস্ট সিঙ্গুলার করেছি। ওকে? এইজন্য আমরা এই আরটাকে ব্যবহার করেছি। এখন এই যে অংশটা, এই অংশটা কিন্তু আমরা মূলত এই ভার্সন সম্পর্কে তথ্য দিচ্ছি বা পলিউশন এর যে ভার্সন সেই সম্পর্কে অতিরিক্ত তথ্য হিসেবে এখানে রিলেটিভ ক্লজ এর সাহায্যে বসিয়ে দিয়েছি। এখন আমরা ঠিক আগের মতো করে বসিয়ে দেই যে অংশটা যেখানে ছিল যাতে করে আমরা একটা ভার্সন ফলো করতে পারি। বুঝতে পেরেছেন? এখন আসুন আপনি মূলত কিভাবে লিখবেন? যদি মনে হয় যে এটা খুবই জটিল, ধুর ছাই এগুলো সম্ভব না। তাহলে আপনাকে আমি আরো সহজ করে দিচ্ছি। সহজটা হলো আপনি সরাসরি বলবেন যে দূষণের আ কয়েকটি রূপ আছে। তার মধ্যে একটা হলো বায়ু দূষণ। দেখুন জাস্ট আমি সহজভাবে বলছি। আরেকটা শব্দ দূষণ। এরপর আপনি বললেন যে এইগুলো থেকে আমরা মুক্ত নয়। মানে আমরা নগরবাসীরা মুক্ত না। আপনার কাছে যদি জটিল মনে হয় সরাসরি লিখে দিবেন। জাস্ট এখানে আপনি লিখুন যে দূষণের রূপ। তার মানে হচ্ছে version of manifestation, versions, plural sense of manifestations or features, pollution। এরপরে আপনি লিখলেন যে আর, বায়ু দূষণ এবং শব্দ দূষণ লিখলেন। এখন আপনি এই অংশটা লিখে দিবেন যে এই ২ টা থেকে from which এই ২ টা থেকে এখন লিখে দিলেন যে we as city dwellers or urban people are not free। সেই একই কথা। মানে খুব বেশি বা মেজর কোনো পার্থক্য নাই। Have you got my words? I don't know আমি কতটুকু পারলাম জানি না। তবে আমি মনে করি যত সহজভাবে আপনি উপস্থাপন করতে পারেন ওইটাই হবে বেস্ট। কেমন? এখন অনেকে বলতে পারেন এখানে আপনি বুঝলাম না। এখানে ইস দিলেন আবার আরও দিলেন। দেখুন আমি কিন্তু বলেছি যে আপনি যদি বলেন দূষণের যেই রূপগুলো কেন বললাম? কারণ এখানে কিন্তু ২ টা রূপ। একটা হচ্ছে বায়ু দূষণ, একটা হচ্ছে শব্দ দূষণ। বাট এখানে লেখার সময় যে রূপটি বলা হয়েছে এই সেন্সে জাস্ট একটু সিঙ্গুলার দিয়েছি। I think so have got। আচ্ছা এখন আপনি কোনভাবে লিখতে পারেন? আমাকে লিখে অবগত করবেন যে হ্যাঁ, আমি এইভাবে লিখেছি। অনেকভাবে লেখা যায়। বাট আপনি আমাকে একটু অবগত করবেন। আচ্ছা চলুন আমরা পরবর্তী বাক্য দেখতে পারি। আশা করছি আপনি অন্ততপক্ষে কিছু একটা বুঝতে পেরেছেন যে কিভাবে সহজ ও সাবলীল উপায়ে অনেকভাবে একটা বাক্যকে উপস্থাপন করা যেতে পারে। চলুন পরবর্তী দেখি। দূষিত বায়ু সেবন অনেক বেশি সংখ্যক রোগ ব্যাধির জন্য দায়ী। আচ্ছা, আপনাকে যদি প্রশ্ন করা হয় এখানে সাবজেক্ট কে? তাহলে আপনি সাধারণত বাংলা বাক্যের শেষের দিকে চলে আসবেন। আ এই অর্থে ভার্ব খোঁজার চেষ্টা করবেন। যদিও এই বাক্যে ভার্ব খুঁজে পাওয়া যাচ্ছে না। আসলে এই রোগ ব্যাধির জন্য দায়ী কে? এই সেন্স এ আপনি একটা উত্তর পান যে দূষিত বায়ু সেবন। তার মানে এখানে সেবন করাটা, খাওয়াটা যেটা আমরা মানে গিলে ফেলি বা নিঃশ্বাসের সাথে নিয়ে নিই, ওই ব্যাপারটাকে নির্দেশ করেছে। সেটা কি? দূষিত বায়ু। আর এইটাই হচ্ছে দায়ী রোগ ব্যাধির জন্য। হয়তো আমার কথোপকথন বা প্রেজেন্টেশন এর স্টাইল আপনার একটু জটিল মনে হতে পারে। অবশ্যই অবগত করবেন যে আমি আসলে আরো বেশি আপগ্রেড করতে পারি কিনা। আচ্ছা এ পর্যায়ে আমরা এক কাজ করতে পারি। এই যে এখানে মূলত সাবজেক্ট হিসেবে নিতে পারি দূষিত বায়ু সেবন। এখন বলতে পারেন আচ্ছা এটা কেমনে লিখবো? এটাকেও বেশ কয়েকভাবে লিখতে পারেন। আপনি ঠিক দূষিত বায়ু নিঃশ্বাসের সাথে নিয়ে যাওয়া অর্থে আপনি লিখতে পারেন inhaling। এরপরে এই দূষিত বায়ু এখানে নাউন ফ্রেজ আকারে বসায় দিতে পারেন। বা আপনি এখানে আবারও সেবন অর্থে কনজাম্পশন ব্যবহার করতে পারেন। মানে ২ টাই। অফ যুক্ত করে অথবা মানে আমি একটু দেখাচ্ছি। আপনি সরাসরি এইভাবে লিখতে পারেন। inhaling এরপরে polluted, polluted মানে দূষিত। এরপরে বায়ু, দূষিত বায়ু। অথবা আপনি লিখতে পারেন the consumption। এটার মানেটা হচ্ছে কোন কিছু exhaust কে মানে খেয়ে ফেলা। খেয়ে ফেলা বলতে এই ভোগ করা ওই যে আমরা ব্যবহার করি যে মানে আচ্ছা এটা আমরা জানি অবশ্য। consumption খেয়ে ফেলা বা ভোগ করা অর্থে। আপনি এভাবেও দিতে পারেন। polluted। আচ্ছা অনেকে বলতে পারেন আচ্ছা দূষিত বায়ু এইভাবে লিখলেন কিভাবে? দেখুন এই ব্যাপারগুলো খুবই আ মানে প্রাইমারি লেভেলে আলোচনা যে কিভাবে আপনি নাউন ফ্রেজ তৈরি করবেন, অ্যাডজেক্টিভ
ভিথি ফর্ম দিয়ে বা অ্যাডজেক্টিভ প্লাস নাউন দিয়ে এগুলো আসলে প্রাইমারি লেভেলে আলোচনা। তারপরে যদি আপনি জানতে চান আমার পূর্ববর্তী বা অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন, আপনি বুঝতে পারবেন। এখন কি লিখবো? আ এই ব্যাপারটাই দায়ী। হয় আমরা এটা লিখবো, নতুবা আমরা এটা লিখবো। এখন আমরা লিখে দিব যে is responsible, responsible কিসের জন্য? for। এখন অনেকে বলতে পারেন অনেক বেশি সংখ্যক রোগ ব্যাধি। ভাই এটা জটিল মনে হতে পারে। আপনি সরাসরি বলে দেন অনেক রোগের জন্য। শেষ। for many disease। আমি এভাবেই বললাম। বুঝতে পারছেন কি? আমি বলতে চাইলাম আপনি ছোট্ট করেই বলেন। এত বেশি পেঁচানোর দরকার নেই। এখানে আমাদের একটা ব্যাপার খুব বেশি মনোযোগ দিতে হবে। তা হলো কেন আমি এখানে ভার্ব হিসেবে is ব্যবহার করেছি। দেখুন আমরা যখনই the one কে সাবজেক্ট হিসেবে ব্যবহার করব, সবসময় মনে রাখবো আমাদের এইখানে থাকা যে ভার্বটি সেটা যেকোনো টেন্সে পরিবর্তন হতে পারে, সিঙ্গুলার হবে। আর যখন আমরা the consumption of air pollution ব্যবহার বা এই জাতীয় or even noun phrase ব্যবহার করব, আমরা এই of এর পূর্ববর্তী নাউনের দিকে তাকাবো। এটা যদি সিঙ্গুলার হয়, যেমন এখানে abstract noun হিসেবে আছে, that is why undoubtedly you can use is মানে সিঙ্গুলার ভার্ব, রাইট? আশা করছি বুঝতে পেরেছেন। চলুন আমরা পরবর্তী বাক্যে যেতে পারি। তবে আপনি যদি নতুন কিছু জেনে থাকেন, বুঝে থাকেন অবশ্যই কমেন্টে অবগত করবেন যে yes you are getting something at least from watching my videos। চলুন আমরা পরবর্তী দেখার চেষ্টা করি। ও হ্যাঁ, নিজের ঢোল নিচে না পিটালেই নয়। আপনারা অবশ্যই এই ভিডিওটি আমার কোর্সের অধীনে দেখতে পাবেন। একই সাথে সোশ্যাল মিডিয়াও দেখতে পাবেন। হয়তো খন্ড, খন্ড আকারে। যে যেখান থেকে দেখুন আপনার জন্য রাখা বাড়ির কাজ অবশ্যই আপনি করে দিবেন এবং যেখান থেকে দেখবেন ওই ভিডিওর নিচেই করবেন। আচ্ছা চলুন আমরা পরবর্তী দেখার চেষ্টা করি। যানবাহনজনিত পরিবেশ দূষণের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে শব্দ দূষণের বিষয়টি। দেখুন এখানে অযথা পেঁচানো হয়েছে। এখানে সরাসরি বলে দেয়া যাইত যে শব্দ দূষণের বিষয়টি যানবাহন জনিত পরিবেশ দূষণের সঙ্গে জড়িত। বাট সেই ব্যাপারটাকে এখানে একেবারেই মানে সামনেরটা পিছনে, পিছনেরটা সামনে এনে বলা হয়েছে। যেখান থেকে বলা হোক ইংরেজি লেখার যে সাধারণ নিয়ম সেই ব্যাপারটা আমরা মেইনটেইন করব। রাইট? তাহলে এইখানে আমরা কি করতে পারি? মূলত জড়িত আছে কি? শব্দ দূষণের বিষয়টি। সেই বিবেচনায় আমরা খুব সহজ করেই বলতে পারি নির্দিষ্ট অর্থে the matter বিষয়টি, বা আপনি এখানে সাবজেক্ট দিতে পারেন, ইস্যু দিতে পারেন। আপনি এভাবে বলতে পারেন the issue, অথবা মেটার এখানে বেশি করে ফিক্স হয়। আচ্ছা, মেটার হোয়াট শব্দ দূষণের এই সেন্স দেওয়ার জন্য অপযুক্ত করে আপনি নয়েজ পলিউশন, অথবা আপনি ব্যবহার করতে পারেন যেটাকে আমরা বলে থাকি সাউন্ড পলিউশন। দ্য ম্যাটার অফ নয়েজ পলিউশন এইটা কি জড়িত কিসের সাথে? পরিবেশের দূষণের সঙ্গে জড়িত। সরাসরি আমরা এখন লিখে দিতে পারি। আচ্ছা, আহ কেউ একজন বা অনেকে আপনাদেরকে মানে অনেক সময় দেখবেন যে আপনাদেরকে উদ্বুদ্ধ করে দয়া করে আপনি এই লিঙ্কিং ভার্ব ব্যবহার করবেন না, বা সরি কখনো আপনি সাহায্যকারী ভার্ব ব্যবহার করবেন না। যদি সম্ভব হয় ভি ভার্ব কে এড়িয়ে চলবেন বা এই জাতীয় অনেক কিছুই বলে থাকে হোয়াটএভার। দেখুন আপনি সবসময় মনে রাখবেন যে ইজ, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাড বিন, হ্যাজ বিন মানে এগুলো অক্সিলারি ভার্ব ছাড়াও মানে ভি ভার্বের যে রেগুলার ব্যবহার আছে তা ছাড়াও আমাদের অসংখ্য বাক্য তৈরিতে ব্যবহার করে থাকি। সুতরাং কোনো একটা কিছু বাদ দিয়ে কোনো একটা কিছু করে ফেলবেন। আসলে অতটা স্ট্যান্ডার্ড লেভেলে ইংরেজি আপনি ১ম ধাপে লিখতে পারবেন না। এবং কি আমি নিজেও লিখতে পারি না। সুতরাং বলে লাভ নাই। আমি সহজ ও সাবলীল উপায়ে যেভাবে উপস্থাপন করা যায় এটাই চেষ্টা করছি। আমি কাউকে বদনাম করছি না। বাট আমার ভুল ভ্রান্তি থাকতেই পারে। আপনারা যারা জানেন বা অবগত আছেন আমাকেও এই ব্যাপারে আপনারা অবগত করতে পারেন কমেন্টের মাধ্যমে। আচ্ছা, the matter of noise pollution or sound pollution এখন কি এটা জড়িত? জড়িত অর্থে দেখুন, জো মানে জড়িত বলতে কানেক্টেড। আপনি এখানে কানেক্টেড এর সাথে আবার একটা ব্যাপার আছে। ওতপ্রোতভাবে মানে ওতপ্রোতভাবে বলতে এখানে আবার আপনাকে একটা অ্যাডভার্বিয়াল ফাংশন লিখতে হবে। সেই বিবেচনায় আমরা এখন লিখতে পারি কি? আ আচ্ছা ক্লোজলি লিখতে পারি। তবে আপনার যদি মনে থাকে, আপনি যদি মনে করেন যে না আমি ক্লোজলি এর পরিবর্তে আ একেবারে অ্যাকুরেটলি জানা আছে এই জাতীয় একটা ওতপ্রোতভাবে বোঝাতে ব্যবহার করব। হ্যাঁ, আপনি সেটাও পারেন।
সেটা হতে পারে যেমন আমি intricately যদি ভুল না করি, হ্যাঁ এটাও হবে। intricately ওতপ্রোতভাবে। এখন আমরা কি লিখবো? যে connected, connected অথবা intertwine ওই একই কথা। জড়িত, intertwine জড়িত। with what? এই পরিবেশের দূষণের সঙ্গে, পরিবেশ দূষণের সঙ্গে। আপনি একসাথে লিখে দিতে পারেন যানবাহন জনিত পরিবেশ দূষণের সঙ্গে। সঙ্গে বোঝাতে উইথ আর যানবাহন জনিত পরিবেশের দূষণ একসাথে এখন আপনি লিখে দিতে পারেন এইরকম ভাবে। ভেহিকল আমি একটু বুঝিয়ে দিব। ভেহিকল জনিত বলতে আপনি ভেহিকল রিলেটেড বলতে পারেন। আচ্ছা আমি অন্যভাবে দেখা দিচ্ছি। ভেহিকল রিলেটেড environmental or environment এভাবে হবে। পরিবেশ দূষণ। আচ্ছা, environmentally এভাবেও হয়। আচ্ছা, environment pollution সরাসরি এভাবেও হয়। অনেকভাবে লেখা যায় এটাকে। হবে গাড়ি? আবার আপনি চাইলে এই অংশটাকে এভাবে লিখতে পারেন। আমি ঠিক এখান থেকে দেখাচ্ছি। এইখান দেখুন আমি এক বা একাধিক বিষয়গুলোকে উল্লেখ করছি যাতে করে আপনি আপনার মতো করে যেভাবে পারেন লিখতে পারেন। আচ্ছা, connected with what? আপনি এভাবে লিখতে পারেন। এই যে environmental pollution টা আগে লিখতে পারেন এভাবে। রাইট? environmental pollution, পরিবেশগত ইস্যু এন্ড environment পলিউশন দিয়ে এরপর আপনি লিখতে পারেন and that is a vehicle or transport or vehicle oriented কথা সেই একই vehicle based জনিত বা ভিত্তিক একটু কঠিন মনে হতে পারে তবে জড়িত অর্থে ওতপ্রোতভাবে অর্থে এই ব্যাপারগুলোকে আপনি নোট করতে পারেন নিজের মতো করে ব্যবহার করতে পারেন হ্যাভ ইউ গট মাই ওয়ার্ড ওকে যদি আপনি জেনে থাকেন এখান থেকে একটা নতুন ওয়ার্ড বা কোন একটা নতুন কৌশল অবশ্যই আমাকে অবগত করবেন তাই হবে আমার মূলত প্রাপ্তি আপাতত আচ্ছা আরো কিছু গোপন প্রাপ্তি আছে সেগুলো পরে বলবো আচ্ছা চলুন পরবর্তীতে আমরা একটু দেখার চেষ্টা করি এটি শিশুদের শারীরিক ও মানসিক গঠন বাধাগ্রস্ত করে কমিয়ে দেয় শ্রবণ শক্তি আচ্ছা এই যে একটু ঝামেলাপূর্ণ করে বাক্য তৈরি করা হয়েছে না বডিবার যেভাবে লেখা হোক না কেন এটি বলতে এখানে কিন্তু এই নয়েজ পলিউশন বা সাউন্ড পলিউশনকে নির্দেশ করা হয়েছে এটা প্রথমত শারীরিক এবং মানসিক গঠনকে বাধাগ্রস্ত করে এবং শ্রবণ শক্তি কমিয়ে দেয় সেই কথাটাই বলা হয়েছে কমিয়ে দেয় শ্রবণ শক্তি মানে অনেকের কাছে এই ব্যাপারগুলো ওই যে সেন্টেন্স অর্ডার না থাকলে অনেকে একটু দ্বিধাদ্বন্দ্বে পড়েন যে আসলে কেমনে কি আপনাকে কোনো দ্বিধাদ্বন্দ্ব পড়তে হবে না সরাসরি লেখা শুরু করে দেন কি কমিয়ে দেয় সাউন্ড পলিউশন সেটাকে তার যে প্রোনাউন ফর্ম ইট এখন বাধাগ্রস্ত করার ইংরেজি কি বাধাগ্রস্ত করার ইংরেজিটা ইমপেইড হতে পারে ইমপেইডস আচ্ছা বাধাগ্রস্ত করা এটা হয় তবে এখানে উপযুক্ত হয় হচ্ছে দেখুন এই বাধাগ্রস্ত করার কিন্তু অনেকগুলো ইংরেজি আছে ইন্টারুপ্ট আছে তারপরে ইমপেইড আছে আমরা যদি বলি যে বাধাগ্রস্ত করা হচ্ছে হিন্ডার্স আছে যেমন এই যে হিন্ডার্স রাইট হিন্ডার্স আছে হোলস আছে অনেক আছে বাট এইখানে উপযুক্ত কোনটা এইখানে আমরা বলতে পারি রিটার্স এখন বলতে পারেন কেন আপনি রিটার্স ব্যবহার করলেন অন্য কিছু তো নয় কেন দেখুন আহ শারীরবৃত্তীয় ব্যাপার মানসিক শারীরিক বা মেন্টাল এই জাতীয় ব্যাপারগুলোর সাথে সাধারণত রিটার্স অথবা আপনি এখানে ড্যামেজ ব্যবহার করতে পারেন হোয়াট কি করে শিশুদের শারীরিক ও মানসিক গঠন মানসিক গঠন গঠন বলতে এখানে বোঝানো হয়েছে যে ডেভেলপমেন্টটা আপনি এখানে বলতে পারেন দা গ্রোথ বলতে পারেন গ্রোথ অথবা ডেভেলপমেন্টটা বলতে পারেন সেটা কার আচ্ছা এখানে একটু একটু দরকার আছে আচ্ছা গুরুত্ব হলো আমরা এখন লিখতে পারি একটু আবার লিখতে হবে শিশুদের শারীরিক এই সেন্স দেওয়ার জন্য আমাদের লিখতে হবে যে ফিজিক্যাল শারীরিক এবং মানসিক ব্যাপারটা আমি এড়িয়ে গিয়েছিলাম ফিজিক্যাল গ্রোথ শারীরিক সরি আমি একটু ভুল করেছি অ্যান্ড মেন্টাল ডেভেলপমেন্ট রাইট এখন আমরা লিখবো দেখুন আমি জাস্ট আবার একটু বলছি
মূলত রিডার্স আমি একটা রাখি, দুটো দরকার। ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল গ্রোথ অথবা ডেভেলপমেন্ট, এটা কি? শিশুদের। এটা আমরা এখানে লিখে দিই। অফ চিলড্রেন, শিশুদের। এখন কমিয়ে দেয় শ্রবণ শক্তি, এই অংশটা আমরা অনেকভাবে লিখতে পারি। আপনি চাইলে যেটা করতে পারেন, অ্যান্ড এরপরে আপনি ভার্বটা ব্যবহার করতে পারেন কমিয়ে দেওয়া অর্থে, রিডিউস, অথবা আপনি ব্যবহার করতে পারেন ডিক্রিজ, অথবা আপনি বলতে পারেন আরো যেগুলো আছে, স্লোয়িং বলতে পারেন, স্লো। এখানে এইভাবে ব্যবহার করতে পারেন যে শ্রবণ শক্তি, দ্য হিয়ারিং পাওয়ার, শ্রবণ শক্তিটা কমিয়ে দেয়। তবে হ্যাঁ, এখানে আমি অ্যান্ড যুক্ত করে দিয়ে এই অংশটা লিখেছি, রাইট? আপনি চাইলে অ্যান্ড যুক্ত করে না দিয়ে এভাবে লিখতে পারেন। দেখুন, আপনি চাইলে কমা দিয়ে তারপরে এভাবে লিখে দিতে পারেন, রিডিউসিং দ্য হিয়ারিং পাওয়ার। হ্যাভ ইউ গট? যখন আপনি এইভাবে লিখবেন, তখন এই অংশটা মূলত অর্থ দিবে আমাদের যে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ হিসাবে। অ্যান্ড এর পরে যখন ব্যবহার করবেন তখন এটা মেইন ভার্ব, মানে কমন ভার্ব, এই ভার্বটার মতো করে অর্থ দিবে। এখানেও একই অর্থ দিচ্ছে, জাস্ট লেখার মধ্যে একটা আলাদা একটা চলে এসেছে, একটা রূপ, মানে আমরা যেটাকে বলছি একটা ভার্সন চলে এসেছে, রাইট? এর চেয়ে বেশি কিছু না। আচ্ছা, এরপরে আমরা দেখার চেষ্টা করি। এর পরোক্ষ প্রভাবে তাদের মস্তিষ্কের ভারসাম্য রক্ষার ক্ষমতার স্থায়ী ক্ষতি হয়। কিসের? এর পরোক্ষ প্রভাবে, মানে এই সাউন্ড পলিউশনের পরোক্ষ প্রভাবে, সেই অর্থে আমরা প্রথমত বলতে পারি প্রভাবে, বলতে আমরা কারণে বলতে পারি, বা সরাসরি আমরা এক কাজ করতে পারি। এই যে পরোক্ষ প্রভাবকে আমরা সরাসরি সাবজেক্টের জায়গায় বসায় দিতে পারি। কি করে? মূলত মস্তিষ্কের যে ভারসাম্য, যে রক্ষার ব্যাপারটি আছে, সেটাকে মানে স্থায়ীভাবে ক্ষতি করে, এভাবে লিখতে পারি। অথবা আপনি আবার সরাসরি এভাবে লিখতে পারেন যে due to its indirect, মানে এটার যে প্রভাব, indirect effect, consequences, এই এই যে সাউন্ড পলিউশন যে প্রভাব, সেই প্রভাবের কারণে, প্রভাবে এখন তাদের মস্তিষ্কের ভারসাম্য রক্ষার ক্ষমতার যে স্থায়ী ক্ষতি হয়। প্রথমে জাস্ট যেভাবে আছে সেভাবে দেখার চেষ্টা করি যে এর পরোক্ষ প্রভাবে, মিনিং ইন ইংলিশ, ডিউ টু ইটস ইনডাইরেক্ট ইফেক্টস, এখন আমরা লিখতে পারি যে তাদের মস্তিষ্কের ভারসাম্য রক্ষার ক্ষমতা। সেই অর্থে আমরা বলতে পারি যে ক্ষমতা, দ্য পাওয়ার, এবং যেই ক্ষমতাটা মস্তিষ্কের ভারসাম্য রক্ষা করে, কাদের? এই শিশুদের। এই অর্থে এখানে জাস্ট তাদের বলা হয়েছে, যে যা মূলত মেইনটেইনস করে, ভারসাম্য রক্ষা করে, মেইনটেইন ব্রেইন, শিশুদের ব্রেইনের যে ব্যালেন্স আছে, আমরা এই অর্থে বলতে পারি ব্যালেন্স অফ চিলড্রেন, চিলড্রেন ব্রেইন, মানে চিলড্রেনদের ব্রেইনের বিশেষ করে ভারসাম্য রক্ষা, চিলড্রেন এভরিথিং। এখানে একটু ভুল হয়েছে, বানানটা একটু ঠিক করে নিচ্ছি। চিলড্রেন মানে চিলড্রেনদের ব্রেইন, এই অর্থে ব্রেইনদের যে ব্যালেন্স সেটাকে রক্ষা করার যে পাওয়ার, তার মানে এই হচ্ছে পাওয়ার, এই পাওয়ারটাই মূলত স্থায়ী ক্ষতি হয়। সে অর্থে আমরা বলতে পারি ইজ পার্মানেন্টলি, ক্ষতি হয় অর্থে আপনি বলতে পারেন যে রিটার্ড অথবা ড্যামেজড, তবে ড্যামেজড এখানে হচ্ছে উপযুক্ত, ড্যামেজড, ক্ষতি হয়। যদিও জটিল মনে হতে পারে। আচ্ছা, আমি একটু অন্যভাবে দেখবো কি? অন্যভাবে দেখা যেতে পারে। যেমন দেখুন, আপনার কাছে খুব বেশি জটিল মনে হয় না, আপনি একটু সহজ করে নেন যে এটার পরোক্ষ প্রভাব আমরা বলতে পারি বাচ্চাদের যেই মানে ব্রেইনের যে স্থায়ী ক্ষমতা আছে, এইটাকে আরকি কি করে ক্ষতিগ্রস্ত করে। মানে দেখুন সরাসরি। একটা হচ্ছে ঠিক একাডেমিক যেভাবে আছে ওইভাবে। আরেকটা হলো আমি এইভাবে না লিখে সরাসরি এখানে লিখে দিতে পারি যে এর যে পরোক্ষ প্রভাব, its indirect effects.
পরোক্ষ প্রভাব আমরা সাবজেক্ট হিসেবে নিয়ে আসলাম। এখানে কিন্তু ছিল মূলত ফ্রেজ হিসাবে, এখানে সাবজেক্ট হিসাবে। এখন আমরা বলতে পারি যে পার্মানেন্টলি কি করে? ক্ষতিগ্রস্ত করে বা ক্ষতি করে। সে অর্থে ড্যামেজ হোয়াট? ক্ষতি করে কি? ড্যামেজ ক্ষতি করে পাওয়ারকে। এইটা আমরা লিখে দিতে পারি। এই অংশটা সরাসরি। পাওয়ারকে ক্ষতি করে। যেই পাওয়ারটা আবার মেইনটেইন করে চিলড্রেনদের ব্রেইনের যে ব্যালেন্স আছে, সেই ব্যালেন্সটাকে। কথা সেই একই ঘুরিয়ে পেঁচিয়ে, বাট আপনি যদি এইভাবে লেখেন এরকম, এভাবে লেখেন এরকম। আরো যদি সমস্যা হয় তাহলে এক কাজ করেন, এই দ্যাট উঠায় দেন, তারপরে এখানে অফ যুক্ত করে মেইনটেইনিং এখানে এটা দিয়ে দিতে পারেন। সমস্যা নাই, হবে। বাট বেশি আরকি ইয়া হয়ে যাবে, নরমাল হয়ে যাবে আরকি। বাট আ আপনি এভাবে লিখতে পারবেন। সমস্যা হবে না। হবে গাড়ি? আচ্ছা, চলুন আমরা পরবর্তী দেখার চেষ্টা করি। প্রাপ্তবয়স্ক নাগরিকের অনিদ্রা, বিরক্তি, দুশ্চিন্তা ও হৃদরোগের পিছনে রয়েছে শব্দ দূষণের প্রত্যক্ষ প্রভাব। তার মানে শব্দ দূষণের প্রত্যক্ষ প্রভাব কি করছে? প্রাপ্তবয়স্ক নাগরিকদের অনিদ্রা, বিরক্তি ও দুশ্চিন্তা ও হৃদরোগের কারণ হচ্ছে। দেখুন, এই জায়গাটায় আপনি হয়তোবা লিখতে গিয়ে একটু ঝামেলা মনে হতে পারে যে পিছনে রয়েছে, আচ্ছা এটা কেমনে লিখবো? এত কিছুর মানে এই ঝামেলার মধ্যেই যাওয়ার দরকার নেই। সরাসরি আপনি এখানে লেখার চেষ্টা করুন যে এই যে অনিদ্রা, বিরক্তি, দুশ্চিন্তা, হৃদরোগের কারণ হচ্ছে। সেটা কি? মানে আবার এমনিও বলতে পারেন যে এইগুলোর জন্য দায়ী। সেই দায়ীটা কি? শব্দ দূষণের প্রত্যক্ষ প্রভাব। ঠিক যেভাবে আছে এভাবে যদি আমি লিখি, তাহলে আমাকে লিখতে হবে লাইস, বিউন অনেকভাবে আপনাকে যদি আপনি অ্যাকশন ভার্ব or লিঙ্কিং ভার্ব যেটাকে আমরা লিঙ্কিং ভার্ব ব্যবহার করতে চান, একটু জটিল মনে হতে পারে। বাট সরাসরি আমরা এখন এই জায়গাটায় লিখে দিতে পারি যে শব্দ দূষণের প্রত্যক্ষ প্রভাব। প্রভাব অর্থে আমরা এখানে এটা impacts বলতে পারি অথবা effects বলতে পারি, consequences বলতে পারি। আরো যা আছে। আচ্ছা, প্রভাবটা কি? শব্দ দূষণের। নয়েজ পলিউশন, শব্দ দূষণের। এখন এই প্রভাবটা মূলত কি করছে? প্রাপ্তবয়স্ক নাগরিক এই যে এদের মানে হৃদরোগের কারণ হচ্ছে। সেই অর্থে আমরা কন্টিনিউয়াসলি বলতে পারি যে আর কজিং, অথবা আপনি বলতে পারেন এইজন্য আমাদের কিছু কমন ভার্ব জানতে হয়। লিডিং টু, রাইট? অথবা আপনি বলতে পারেন যে রিজাল্টিং ইন, মানে যেকোনো একটা ব্যবহার করে দিবেন, হয়ে যাবে। কিসের কারণ হচ্ছে? এখন আপনি এখানে বলে দিলেন যে কারণ হচ্ছে ইনসমনিয়ার কারণ হচ্ছে। ইনসমনিয়া। তারপরে অ্যাংজাইটির কারণ হচ্ছে। আপনি এখানে লিখে দিলেন যে অ্যাংজাইটি, যদিও তড়িৎ গতিতে যাচ্ছি। অ্যান্ড তারপরে হ্যাঁ, বিরক্তির কারণ হচ্ছে বডম অ্যান্ড হৃদরোগের কারণ হচ্ছে হার্ট অ্যাটাক। আচ্ছা? হার্ট অ্যাটাকের কারণ হচ্ছে আপনি এখানে লিখে দিলেন। হয়ে গেল। ও, এরপরে আপনি লিখে দিতে পারেন যেটা প্রাপ্তবয়স্ক যাদের মধ্যে among adult যেই নাগরিক আছে, citizens। এখন আপনার কাছে মনে হতে পারে, "ধুর ছাই করলো কি? বুঝলাম না কিছু।" দেখুন, আমি বলছি এটাকে আরো, আমি তো বললাম যে আপনি একটা বাক্যকে অনেকভাবে উপস্থাপন করতে পারেন। বাট আপনি যদি সরাসরি মানে সহজভাবে বাক্যটা বলে সেই বাক্যটা সহজভাবে উপস্থাপন করতে পারেন, এটা তো দোষের কিছু না। এইখানে খুব বেশি একটা পার্থক্য হয়নি। এখানে হয়তোবা বলা হয়েছে রয়েছে। আমি লিখে দিলাম যে এইগুলোর কারণ। কারণ হিসেবে কি? মানে মূলত এগুলো তৈরি করছে। তৈরিটা করছে ক্রিয়েটিং ও দিতে পারবো মোটিভেট অ্যান্ড কজিং, লিডিং টু, মানে এটার কারণ এই যে ইমপ্যাক্টস গুলো এগুলোর কারণ হচ্ছে এগুলো তৈরি করছে অ্যাডাল্ট সিটিজেনস এর মধ্যে। আচ্ছা, এটা আপনার জন্য কাজ। কেমন? বিপুল জনগোষ্ঠীর সচেতনতা, সরকারি উদ্যোগ এবং সুষ্ঠু তদারকি থাকলে, থাকলে বলতে আপনি ইফ দিয়ে করবেন। তার মানে হচ্ছে আপনি বলতে পারেন ইফ, এরপরে এই অংশটা বলবেন। এরপরে থাকলে হচ্ছে মেইনটেইনড অথবা অর্গানাইজড অথবা carried out দিবেন। তারপরে এখানে এই অংশটা লিখে দিবেন যে "It is not our fault to be hopeful." মানে এটা আসলে আমাদের দোষের কিছু না, আশাবাদী হওয়াটা। রাইট? আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, অন্যদেরকে অবগত করুন। যদি আপনি একটা শব্দ নতুন শিখে থাকেন অবশ্যই আমাকে অবগত করবেন। আর ভিডিওটি কেমন লাগলো অন্যদেরকেও জানাবেন। আর কেউ যদি আমার রেকর্ডেড কোর্সে ভর্তি হতে চান, একেবারে
আনলিমিটেড অ্যাক্সেস এবং আপনি যত খুশি তত প্র্যাকটিস করবেন। যথেষ্ট ক্লাস আছে, যথেষ্ট আম সুযোগ আছে প্রশ্ন করার। আপনি আমার কোর্সে ভর্তি হতে পারেন। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। অন্যদেরকে অবগত করান।